নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এর জরিপে। জরিপটি বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন জোট 44.1% ভোট পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11টি রাজনৈতিক দলের নির্বাচনী জোটের ঝুলিতে যেতে পারে 43.9% ভোট। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, বিএনপির একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর ভোটের মাঠে তো একেবারেই নেই। পুরনো পল্টনের একটি হোটেলে সোমবার যখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের জরিপের ফলাফল ঘোষণা করছিল, তখন উপস্থিত অনেকের চোখ কপালে ওঠার উপক্রম। এতদিন ধরে রাজনীতির মাঠে যে ন্যারেটিভ বা বয়ান প্রতিষ্ঠিত ছিল, বিএনপি একাই ধানের শীষের জোয়ারে ভেসে সরকার গঠন করবে, সেই বয়ানে বড়সড় ধাক্কা দিয়েছে এই জরিপ। 0.2% ব্যবধান। রাজনীতির ভাষায় একে ব্যবধান বলা চলে না, বরং বলা চলে সমানে সমানে লড়াই। এই জরিপ যদি মাঠের প্রকৃত চিত্রের প্রতিফলন হয়, তবে আগামী সংসদ নির্বাচনে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বিএনপি শিবিরে এই ফলাফল নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ ফেলবে। কারণ এতদিন তারা ধরে নিয়েছিল মাঠ ফাঁকা এবং গোল দেওয়া কেবল সময়ের ব্যাপার। কিন্তু জামায়াত যে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকের মতো ভোটের বাক্সে এমন থাবা বসাতে প্রস্তুত, তা হয়তো নীতি নির্ধারকদের অনেকেই আন্দাজ করতে পারেননি। আইআইএলডির এই জরিপটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ খুব একটা নেই, বিশেষ করে যখন এর স্যাম্পল সাইজ বা নমুনার আকার 63,115 জন। দেশের 300টি সংসদীয় আসনে চালানো এই জরিপে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। ভোট পাওয়ার সামগ্রিক হারে বিএনপি সামান্য এগিয়ে থাকলেও নিশ্চিত বিজয় বা কনফার্ম সিটের হিসাবে কিন্তু জামায়াত জোট এগিয়ে। জরিপের ফলাফল বলছে, জামায়াত জোট নিশ্চিতভাবে 105টি আসনে জয় পেতে পারে, যেখানে বিএনপি জোটের নিশ্চিত আসন 101টি। অর্থাৎ দোদুল্যমান বা সুইং ভোটারদের বাদ দিয়ে নিজস্ব ভোট ব্যাংক ও জোটের শক্তিতে জামায়াত বিএনপির চেয়ে 4টি আসনে এগিয়ে আছে। এই পরিসংখ্যানটি বিএনপির জন্য বেশ অস্বস্তিকর। নির্বাচনে 75টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। মূলত এই 75টি আসনই নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতার মসনদ কার দখলে যাবে। 19টি আসনে অন্যান্য প্রার্থীরা জয়ী হতে পারেন বলে জরিপে উঠে এসেছে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিএনপিকে যতটা নিশ্চিত মনে করা হচ্ছিল, পথটা তত মসৃণ নয়। অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। একই দিনে কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ EASD নামের আরেকটি সংস্থা তাদের জরিপ প্রকাশ করেছে। তাদের ফলাফল আবার সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। EASDর জরিপ অনুযায়ী বিএনপি জোট 208টি আসনে জয়লাভ করতে পারে, যা ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয়ের ইঙ্গিত দেয়। তাদের মতে জামায়াত জোট পাবে মাত্র 46টি আসন। এই জরিপে 41,500 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। EASDর জরিপে দেখা যাচ্ছে 66.3% ভোটার বিএনপিকে ভোট দিতে চান, যেখানে জামায়াতের সমর্থন 11.9%। এই দুই জরিপের ফলাফলের আকাশ পাতাল ব্যবধান সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে। তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন, জরিপের পদ্ধতি, এলাকা এবং সময়কাল ফলাফলে বড় প্রভাব ফেলে। EASDর জরিপে দেখা যাচ্ছে নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী, প্রায় 71%। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে বিএনপির দুর্গ বেশ শক্ত। অন্যদিকে বরিশাল ও খুলনায় জামায়াতের অবস্থান শক্তিশালী। মাঠের প্রচারণার চিত্রটি যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে দুই দলের কৌশলের ভিন্নতা চোখে পড়ে। বিএনপি তাদের প্রচারণায় জনসমাবেশ, শোডাউন এবং বড় জমায়েতের উপরে জোর দিচ্ছে। তাদের লক্ষ্য হল শক্তির প্রদর্শনী করা এবং জনগণকে বুঝিয়ে দেওয়া যে তারাই ক্ষমতায় আসছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের জোটের শরিকরা হাঁটছে ভিন্ন পথে। তারা বড় শোডাউনের চেয়ে ডোর টু ডোর বা দাঁড়ে দাঁড়ে যাওয়ার কৌশলে বেশি বিশ্বাসী। জামায়াতের কর্মীরা নীরবে প্রতিটি ঘরে ঢুকছে, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করছে এবং বিগত দিনের বঞ্চনার কথা তুলে ধরছে। আইআইএলডির জরিপে জামায়াতের যে উত্থান দেখা যাচ্ছে, তা মূলত এই নীরব প্রচারণারই ফসল। ভোটারদের একটি বড় অংশ, বিশেষ করে যারা প্রচলিত রাজনৈতিক হট্টগোল
পছন্দ করে না, তারা জামায়াতের এই সুশৃঙ্খল প্রচারণায় আকৃষ্ট হতে পারেন। এছাড়া তরুণ ভোটারদের মধ্যে একটা অংশ নতুন নেতৃত্বের বা ভিন্ন ধারার রাজনীতির স্বাদ খুঁজছে, যা জরিপের ফলাফলে জামায়াতের বাক্সে জমা হতে পারে। নির্বাচনী উত্তাপের মধ্যে কিছু কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা পৌঁছে গেছে ব্যক্তিগত পর্যায়ে, যা রাজনীতিতে দুষ্টু মিষ্টি লড়াই হিসেবে পরিচিতি পাচ্ছে। ঢাকা ও এর আশেপাশের আসনগুলোতে এই চিত্র বেশ স্পষ্ট। বিশেষ করে মির্জা আব্বাস এবং তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে অলিখিত প্রতিদ্বন্দ্বিতা এখন টক অব দ্য টাউন। মির্জা আব্বাস পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রাজনীতির ধারক, তার আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নিজস্ব ভোট ব্যাংক। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্র জনতার আন্দোলনের স্পিরিট ধারণ করে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে উঠে এসেছেন। তাদের মধ্যকার লড়াইটা কেবল ভোটের মধ্যে না থেকে জেনারেশন বা প্রজন্মের লড়াইয়ে রূপ নিয়েছে। আব্বাস যখন তার অভিজ্ঞতার ঝুলি খুলে বসছেন, পাটোয়ারি তখন পরিবর্তনের স্লোগান তুলে তরুণদের কাছে টানছেন। জনসভায় একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিলেও ব্যক্তিগত পর্যায়ে তাদের মধ্যে একটা শ্রদ্ধা মিশ্রিত প্রতিযোগিতার আভাস পাওয়া যায়। ভোটাররাও এই লড়াই বেশ উপভোগ করছেন। এই ধরনের হাই ভোল্টেজ আসনগুলোই আসলে নির্বাচনের মূল আমেজ ধরে রেখেছে। এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সরকারের প্রস্তুতি তত জোরদার হচ্ছে। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসন ঢেলে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের পেশি শক্তির ব্যবহার না হয়। তবে আইআইএলডির জরিপে গণভোট এবং রেফারেন্ডাম প্রসঙ্গটি বেশ গুরুত্ব পেয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় 90% মানুষ গণভোটে হ্যাঁ বলার পক্ষে। এটি ইঙ্গিত দেয় যে মানুষ কেবল ক্ষমতার পরিবর্তন চায় না, তারা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার বা কোনো নির্দিষ্ট ইস্যুতে তাদের সরাসরি মতামত জানাতে চায়। সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি এই সংস্কার আকাঙ্ক্ষাকে কিভাবে অ্যাড্রেস করা হবে। দেশের বর্তমান অবস্থা বিবেচনায় অর্থনৈতিক সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোটারদের মনে বড় প্রভাব ফেলছে। সাধারণ মানুষ এমন কাউকে ক্ষমতায় বসাতে চায় না যারা দ্রুত এই সংকট সমাধান করতে পারবে না। দুই জরিপের এই দুই বিপরীতমুখী ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে? বার্তাটি হলো, ভোটাররা এখন আর কোনো নির্দিষ্ট দলের বাঁধা ভোট নয়। ইএএসডির জরিপে দেখা গেছে, যেখানে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের 80%ই এবার বিএনপিকে ভোট দিতে চায়। আবার 15% জামায়াতের দিকেও ঝুঁকছে। অর্থাৎ আওয়ামী লীগের ভোট ব্যাংক ভাগাভাগি হচ্ছে দুই প্রধান দলের মধ্যে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগের পতনের পর তারা অটোমেটিক চয়েস, তবে আইআইএলডির জরিপ তাদের জন্য ওয়েক আপ কল। জামায়াত যে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে 105টি আসনে জামায়াতের এগিয়ে থাকা প্রমাণ করে তাদের সাংগঠনিক ভিত্তি কতটা মজবুত হয়েছে। 2026 সালের এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত নির্বাচন হতে যাচ্ছে। একদিকে বিএনপির বিশাল জনসমর্থন ও তারেক রহমানের জনপ্রিয়তা, অন্যদিকে জামায়াতের সুসংহত সাংগঠনিক শক্তি ও নীরব বিপ্লব। জরিপের ফলাফলে যাই আসুক, আসল রায় দেবে জনগণ ব্যালট পেপারে। বিএনপি কি পারবে তাদের জনজোয়ার ধরে রেখে এককভাবে ক্ষমতায় যেতে, নাকি জামায়াতের এই ছোবল তাদের হিসাব নিকাশ উল্টে দেবে? রাজনীতির এই সমীকরণের সমাধান পেতে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। তবে একটা বিষয় নিশ্চিত, ভোটাররা এবার বেশ সচেতন এবং তারা তাদের ভোটের মাধ্যমেই বুঝিয়ে দেবেন কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশ। আসসালামু আলাইকুম। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান কেন পদত্যাগের ঘোষণা দিলেন? অনেকেই প্রশ্ন করতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি তিনি পদত্যাগ করলেন কি করলেন না, তাতে কি আসে যায়? অবশ্যই অনেক কিছুই আসে যায়। অনেক কিছুই আমরা জল্পনা কল্পনা করতে পারি, সেই সুযোগ রয়েছে। আমাদের মনে রাখতে হবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন কিংবা রাজনৈতিক বিভিন্ন বিষয়ের উৎপত্তি সেখান থেকেই হয় এবং অবশ্যই তার একটি প্রভাব সারা বাংলাদেশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির।
সেই জায়গায় নির্বাচনের মাত্র একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসির পদত্যাগের ঘোষণা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ঘটনা নয়, এর পিছনে নিশ্চিতভাবে কিছু রয়েছে। তিনি মঙ্গলবার দুপুরে পরে যেই সংবাদ সম্মেলনটি করলেন তার অফিস সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে, সেখানে তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। তবে তিনি বলেছেন যে আমি সরে দাঁড়াচ্ছি যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে। তবে আরও কয়েকদিন তিনি দায়িত্ব থাকবেন এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করা হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক কর্মকর্তা তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি যে সংবাদ সম্মেলনটি করতে যাচ্ছেন এটি পূর্ব নির্ধারিত কোনো সংবাদ সম্মেলন নয়, হুট করেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তখন থেকে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন অঙ্গনে। প্রশ্ন হচ্ছে যে এটা কি নাটক, মানে সত্যি তিনি পদত্যাগ করেছেন নাকি নাটক, অথবা এর পিছনে অন্য কিছু রয়েছে? অন্য সরকার এসে প্রশাসন চালাবে এটা তো আমরা সবাই জানি। ভিন্ন মতের কোনো সরকার যদি আসে তাহলে তাদের মতো করে তাদের মনোভাবাপন্ন ব্যক্তিকে ভিসি পদে নিয়োগ দেবে, এটা খুবই স্বাভাবিক, আমরা সবাই জানি, এটি বাংলাদেশের কালচার হয়ে গেছে। ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি জামায়াতের অনুসারী, এটি আমরা সবাই জানি। এবং তার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত শিবির যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি শিবিরের নানান ধরনের কার্যক্রমে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের দায়ে জামাতে যে শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে তাদের ছবি দিয়ে প্রদর্শনী সহ নানান ধরনের কর্মসূচি করা হয়েছে, কাওয়ালি আয়োজন করা হয়েছে, আরও নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে এবং অনেক কিছুতে শিবিরের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তাহলে কি আসলেই অন্য কিছু ঘটতে যাচ্ছে যে আগে ভাগে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন? অথবা যদি ঘটেও থাকে অন্য কিছু, তাহলে তাকে এখনই কেন পদত্যাগ করতে হলো? কদিন আগে আমরা জানতে পেরেছিলাম বা এরকম শুনেছি যে তার পরিবারের সবাইকে বিদেশে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। এরও আগে এ কথাও তো আমরা জানি যে, যেটি ওপেন সিক্রেট, গণমাধ্যমে খবরগুলো এসেছে যে তাকে রাষ্ট্রদূত হিসেবে ডক্টর ইউনূস সরকার মনোনীত করেছিল, ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে। তাকে রিসিভ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় সব কাজ কমপ্লিট করে রেখেছিল। কিন্তু আমরা জানতে পারলাম যে ডেনমার্ক তাকে রিসিভ করতে চায়নি, ডেনমার্ক রিফিউজ করেছে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথাও গণমাধ্যমকে জানিয়েছিল যে ডেনমার্কে তার এগ্রিমেন্ট পাঠানো হয়েছে, তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না। ইউনূস সরকার এখন ডেনমার্কের সম্মতির অপেক্ষায় আছে, কিন্তু শেষমেশ ডেনমার্ক রিসিভ করতে চায়নি। কেন রিসিভ করতে চায়নি সেটিও একটি প্রশ্ন। আমরা জানি না আসলে কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, তবে এটি অবশ্যই সিগনিফিক্যান্ট যে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার নিয়োগটি কখন হয়েছিল এটি আমরা জানি 2024-এর 5 আগস্ট অভ্যুত্থানের পরে 10 আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। তারপরে 27 আগস্ট 2024-এর 27 আগস্টেই ডক্টর নিয়াজ আহমেদ খানকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন থেকেই তাকে নিয়ে নানান ধরনের আলোচনা, নানান ধরনের রিপোর্টিং, তিনি কতটা মেধাবী, তার যোগ্যতা কতখানি, এবং এমনও ছড়ানো হয়েছিল যে একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে, একটা নিরপেক্ষ মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে বসানো হয়েছে। সবাই তো হাততালি দেওয়া শুরু করলেন, বাহ বাহ, এতদিন পরে আমরা একজন নিরপেক্ষ ভিসি পেলাম। কত কী না ঘটবে, কত কী না ঘটেছে তা তো আমরা দেখেছি। সেই ডক্টর নিয়াজ আহমেদ খানের এই পদত্যাগের ঘোষণাকে নিশ্চয়ই কোনোভাবেই খুব স্বাভাবিকভাবে নেওয়ার কিছু নেই।
ভালো থাকুন সবাই।